আমেরিকা কারো বন্ধু হয় না, আর আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রুর দরকার পড়ে না। আর এমনি ইরানি সমাজের আপনি ধরুন চাকরি ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে নারী নাই। সে প্রধান জবাব দিল যে জিনিসটা এইভাবে না দেখে এইভাবে দেখো, এই এদিকে যে মারতেছে এটা আমাদের পক্ষে যাচ্ছে। আমি আপনাকে বলবো না যে আপনি সমর্থন করেন ইরানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের কথা ঢাকা কথা। ঢাকা কথা বলি আমরা সমাজ, রাজনীতি, দর্শন, ধর্ম এবং জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ঢাকা কথায় আজকে আমরা কথা বলবো চলমান ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে। এই যুদ্ধের ভবিষ্যৎ কি আমরা জানি না। আমরা চেষ্টা করব বিশেষ করে ইরানের সমাজ, ইরানের রাজনীতি এবং ইরানের ভবিষ্যৎ রণকৌশল নিয়ে। আমাদের সাথে ইরান সম্পর্কে এবং ইরানের এই চলমান যুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলাপ করার জন্য একজন বিশেষ অতিথি আছেন, যিনি দীর্ঘদিন সাংবাদিকতার পেশায় ছিলেন আলোকচিত্রী, লেখক এবং প্রাবন্ধিক গবেষক মানুষ। আছেন আমাদের সাথে সৈয়দ মুসা রেজা। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর ফজলে ভালো আছি। মুসা ভাই, আপনার তো অনেকগুলি পরিচয়। সেই পরিচয়ের জায়গাতে আপনি একজন সাংবাদিক, আলোকচিত্রিক অর্থাৎ ফটোগ্রাফার, তারপরে হচ্ছে আপনি লেখক, নানা বিষয়ে লেখালেখি করেন এবং আপনি প্রায় 3 দশকের মতো সময় ইরানে ছিলেন, তেহরানে ছিলেন। বর্তমানে যে সমসাময়িক যে যুদ্ধ চলছে, সেখানে ইরান নিয়ে বাংলাদেশের মানুষেরা এক ধরনের আগ্রহের জায়গা আছে, ইতিবাচক নেতিবাচক নানান রকম আছে। আমি প্রথমে একটু জানতে চাই আপনার সাথে ইরানের সম্পর্ক কি? আসলে ইরানের সাথে আমার সম্পর্ক কি, সেই সম্পর্কটা বলতে হলে একটু পিছাতে হবে। ইরানের বিপ্লবটা হলো আপনার 1979 সালে, 1979। এই বিপ্লবের সময়টা থেকেই আপনার এর দিকে আকৃষ্ট হলাম, কারণ এইভাবে কিছু কথা কেউ বলেনি। আর সে সময় ঢাকাতে একটা আপনার ইরান প্রেমিক একটা দল গড়ে উঠলো। কেমন, এটা আজিজ ভাই ছিলেন তার মূল হোতা। তো আমরাও আজিজের প্রতি আকৃষ্ট হলাম এবং এরা আবার আপনার ওই যে সাম্রাজ্যবাদ বিরোধী ওয়াল রাইটিং করার জন্য এদের প্রতি কয়েকদিন আবার জেলেও খেত। এদের প্রতি আমাদের একজন পরিচিত, উনি জেলে যে একেবারেই স্বাভাবিক। একজন দেশে তার বয়স তখন কত, 20-22। জিজ্ঞাসা করলো যে ওস্তাদ এনে কবার আসেন? নাই প্রথম। না বুঝছি, ঢাকা দিলে প্রথম। তা মোট কয়বার আসলেন? কয় না, আমি জীবনে থানাতেও দেয়নি, প্রথম আসলি। লোকটা মাথায় হাত দিয়ে বসে মতো, বলেন কি জেলে ঢুকে আপনি স্বাভাবিক হয়েছেন? ভাই তো আল্লাহ দুনিয়া, আল্লাহ দুনিয়ার বাইরে না। এবং উনি যখন জেলখানা থেকে বেরোলেন মোটা তাহলে হয়ে বেরোছেন। ওনার বক্তব্য বলল যে উনি ওখানে আপনার কোরআন শেখাতেন, চোর বাটপার গুন্ডাদেরকে কোরআন শেখাতেন। আর বলে বাইরে তো খাওয়ার চিন্তা আছে, জেলখানা তো 3 বেলা খাওয়ার চিন্তা যাবেন, মাগনা খাবার। হ্যাঁ মাগনা খাবার, বেশ আরামে ছিলাম। তো এই যে দলটা, এটা একটা কিন্তু বিপ্লবী কাজ করেছিল এই দেশে। ইরানের প্রতি প্রচন্ড ভাবে একটা আকর্ষণ তৈরি করছিল তরুণ সমাজের মধ্যে, তরুণ সমাজের ভেতরে। ওই সে সময় আমার কিন্তু টুকটাক লেখা আছে ছিল, বা এখন আর টুকটাক লিখি হতো। তো সে সময় কিছু ইরান ভিত্তিক বা যুদ্ধ ভিত্তিক ছড়া লেখা শুরু হলো। কেমন, যেমন সে সময় লেখা দানবের বাহু বলে ডানা ভাঙ্গে শহীদে, অথবা সে সময় লিখলাম যেটা অনেক পরে আমাকে বলতে, সে সময় একবার বলা দীর্ঘদিন ছড়াটা বলি নেই, গরম গোস্ত পরাটা কিংবা ডালের বড়াটা, আমরা জানি তার চেয়ে মজার শহীদ হয়ে মরাটা। তো এগুলো ওই ইরানি কার্টুনগুলো দেখে দেখে অনুপ্রেরণা বোধ করেছে, ওই বিপ্লবের যে স্পিরিট সেখানে। সেটা। আচ্ছা, তো এখানে তারপরে বিপ্লবের স্পিরিট, ইরানের প্রতি এক ধরনের টান প্যাশন তৈরি হওয়া, কিন্তু তবে পেশাজীবী জীবনে ইরানের সাথে কিভাবে সম্পৃক্ত হতো? আচ্ছা, আমি হলাম একটা বলতে পারেন একটা দুটো ট্র্যাকের মধ্যে দিয়ে চলছি, দুটো ধারার মধ্যে দিয়ে। আমি তখন একটা সরকারি সংস্থায় ছিলাম, ইভ্যালুয়েশন অফিসার কাজ করতাম। আর এদিকে টুকটাক লেখালেখি করতাম। আর তখন একটা পত্রিকা ছিল আল মুজাদ্দেদ, প্রথম বোধহয় রঙিন পত্রিকা। কেমন, তো ওই পত্রিকাটা আসলে যেভাবে এটা হাত ডাক করেছিল সেভাবে বের চালাতে পারেনি। ওটার মধ্যে এরশাদ সাহেবের পৃষ্ঠপোষকতা? না, ওটা হলো
জাকের মঞ্জিলের পত্রিকা ছিল। আটরশির হ্যাঁ, কিন্তু ওটা খুব দুর্ভাগ্যজনক হলো যে মুরিদদের ত্যাগ তিতিক্ষা দেখেছি প্রচন্ড হয়, কিন্তু কয়েকটা চোর মিলে বড় খেয়ে ফেলছে সব। আচ্ছা, তারপর খুব দুর্ভাগ্য। ওই পত্রিকায় কাজ করতাম। তো ওর মাধ্যম দিয়ে আমাদের আরেক বন্ধু ছিল, সে তখন ইরান কালচারাল সেন্টারে কাজ করে। ইরানের যে রেডিওতে তৎকালীন পরিচালক, আসলে পরিচালক শব্দটা আমাদের দেশে দিনবুদুই ব্যবহার করা হয়। মূল শব্দ হলো মুদির। মুদির মানে ম্যানেজার। আচ্ছা যেমন মুদিরে কুল মানে জেনারেল ম্যানেজার। আচ্ছা, তো উনি ঢাকা আসলেন, এর আগে আমার নামটা শুনেছি, আমি কিছু লেখাটাকে পাঠিয়েছিলাম ওখানে। এর আগে যিনি ছিলেন উনি মানে উনি আমাদের পরিচিত ছিলেন। উনি প্রস্তাব দিলেন যাবেন কিনা, আমি রাজি হয়ে গেলাম। এটা হলো 97 সালে। আচ্ছা, 2 মাসের দিকে গেলাম তেহরানে। তো যাওয়ার পরই মানে দেখলাম যে আপনার ডক্টর জাকের মিস্টার হাইট পরিচালক মহোদয় দুর্ভাগ্যজনকভাবে তত ভালো মানুষ ছিলেন না। মানে ভদ্রলোকের হয়তো মানে ছেলেবেলাটা ভালো যায়নি, উনি সেই মানসিক চাপটা আজীবন আর কাটিয়ে উঠতে পারেননি। অর্থাৎ সেখানে রেডিও তেহরানের যিনি তৎকালীন বাঙালি বলতে হয়েছিল। আচ্ছা, ওনার আসলে তো তো সেই ইরানে তেহরানে আপনি কি কি দায়িত্ব পালন করলেন পাশাপাশি? আচ্ছা, রেডিও তেহরানে যাওয়ার পরে প্রথমে আমাকে যে কাজ করতে হলো সেটা হলো চিঠিপত্রের জন্য, প্রথমত ফার্সি ফৌজদারিয়া। আচ্ছা, আর আমি খবরের মানুষ, খবর করা অভ্যস্ত। কারণ আমাকে 15টা খবর এনে দেন, আমি এখান থেকে বেছে বলতে পারবো যে আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোন খবরটা যাবে। দ্বিতীয়ত হলো বিজ্ঞান বিষয় লেখার ব্যাপারে, তখন থেকে আমি নিয়মিত লিখি আপনার এই কাদিয়ানী সম্পাদিত আপনার রহস্য পত্রিকায় নিয়মিত লিখি একেবারে, মানে 2-3টা করে ফিচারে সবসময় দিত। এবং ওইখানে বিজ্ঞান বার্তা নামে একটা বিভাগ আছে, এটা এখনো আছে। ওইখানে আমির বতুল নামে লিখি, এটা আমার নামের একটা অংশ, আচ্ছা, এখনো লিখি ওটাতে। তো ওই লিখতে লিখতে আপনার ওগুলির প্রতি ঝোঁক আছে। তো পরবর্তীকালে খবরে আমাকে দেওয়া হলো, খবর করা শুরু করলাম খবরের পাশাপাশি। এরপরে সময়টা কিন্তু দ্রুত বদলাচ্ছে, কারণ তখনও কিন্তু আমরা নেই, ডিজিটাল যুগের সূচনা হয়নি। তো না হলেও আমরা এখানে করার জন্য, এই যে যেহেতু আপনার ওই আধুনিক পৃথিবীর সাথে যোগাযোগ রাখি, আমি ঢাকা দিয়ে কম্পিউটার কিনে নিয়ে গেছিলাম। আচ্ছা, তো নিয়ে গেলাম। তো তারপরে দেখলাম যে প্রথম দিকে আমি বাংলা করতে পারি না, বাংলা লিখতে পারি কিন্তু বাংলা পাঠাবো কি করে। আচ্ছা, এটা আমাকে সাহায্য করলো একদিন চাইনিজ ভদ্রলোক সোলাইমান। আগায় সোলাইমান একটা অদ্ভুত ব্যক্তিত্ব। সে হলো আরবি জানে, কোরআনকে অনুবাদ করছে চাইনিজ ভাষায়। আচ্ছা, এবং সে জানে না এমন কিছু নাই, কোনো কিছু বললেই সে বলে অনেকদিন আগে করছে, দেখি তো মনে আছে কিনা। তো সে দেখিয়ে দিল যে কি করে অ্যাডোবি দিয়ে করতে হবে পিডিএফ। ওইটা একটা পরীক্ষা হয়ে গেল। সে পরীক্ষাটা হলো 20 মানে 11ই ফেব্রুয়ারি বিপ্লব দিবস। এটা হলো আপনার ময়দানে আজাদিতে সমাবেশ হয়, বিশাল সমাবেশ। মানে সমাবেশ আপনি কল্পনা করতে পারবেন না, অতবার সমাবেশ হয়। আচ্ছা, ধরুন আপনাকে আমি এভাবে বোঝাই, ধরুন হাদির জানালে যে পরিবার লোক হয়েছিল তোমার এরকম সমাবেশ হয়, বা এর চেয়ে বড় হতে পারে। ধরুন খালেদা যে জানাজার যে লোক হয়েছিল এরকম সমাবেশ হয়। তো ওই সমাবেশের কিছু ছবি তুলে দিয়ে দিলাম। তো তারপরে উনি আবার পরে উনাকে হটিয়ে দেওয়া হলো। উনি যাদেরকে পছন্দ করতেন মানে আমাকে বাধা দেওয়ার জন্য, তাকে হটিয়ে দিল। তো তারপরে যারা আসলো তারা অনেক বেশি উদার মনা, বোঝাইতে পারলাম যে কাজটা এইভাবে আমরা করতে পারি, ছবি তুলতে পারি। কারণ ইরানের আপনার ধরুন ইরানে কে বলা হয় সিটি অফ গার্ডেন। আপনি তেহরানের এমন কোনো এলাকা পাবেন না যেখানে কাছাকাছি কোনো পার্ক নেই, এটা হতেই পারে না। আর তেহরানটা হলো মোটামুটি মাঝে মাঝে মনে হয় যে এটা আপনার বোধহয় সাউন্ড স্টুডিওতে আছি, একদম শব্দ নাই, চুপচাপ। আর ইরানিরা কথা বলে খুব আস্তে আস্তে, আমার মতো এরকম রাসব্যলায় ওরা কথা বলে না। আচ্ছা, কখনোই না, এবার কথা বলাটা অসভ্যতা। তাহলে ইরানের সমাজটা কেমন, মানে যদি কম্পারিজন করি আমরা বাংলাদেশ, এশিয়ার দেশ, ইউরোপ আমেরিকার সাথে? এই ইরানের সমাজে একটা বৈশিষ্ট্য হলো যে ছেলে মেয়েরা বিয়ে করার পরে সাধারণত আলাদা হয়ে যায়। আর ইরানে যে কথাটা বলা হয় মজা করে যে ঘরের শেষ কথাটা ভদ্রলোকই বলেন। এটা শুনতে বাবা সাংঘাতিক অবস্থা বলে দিবে
তা তো বুঝলে জিজ্ঞাসা করো না কি বলে, এই তো কি বলে কথাটা কি বলে, কথাটা হলো বালে কার কোরবান, মানে জি হুজুর। তা আমি পরে এক ইরানি মেয়ে, অনেক পরে এক ইরানি মেয়েকে জিজ্ঞেস করলাম তোমাদের ইয়ের ঘরে নাকি শেষ কথাটা পুরুষই বলে বালে, বলে না বালে বললে হবে না, বালে বললে কবুল করি না, বালে কোরবান বলতে হবে। এবং ওই মেয়েটা তেমন হেজাবি ছিল না, তার পাশেই বসা ছিল একদম 100% হিসাবি এক মহিলা। তা দুইজনেই মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ তাই বলতে হবে। মানে পুরুষের আনুগত্য করে। হ্যাঁ, আর তার মানে হচ্ছে ওই যে উইমেন এম্পাওয়ারের এইখানে আরেকটা কথা বলি, এই ফাঁকে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোতে আপনি দেখবেন যে বিজ্ঞান বিভাগে নারী পুরুষ প্রায় সমান। পৃথিবীর উন্নত দেশগুলোতে এত নারী বা এত মেয়ে ছাত্রী নেই বা এত ছাত্রী নেই, যেমন বিজ্ঞানে সে অনেক কম থাকে, অনেক কম। আমাদের দেশে দেখেন না কত বিজ্ঞান বিভাগগুলোতে ওদের মেয়েরা প্রায় সমান সমান। এবং আরেকটা কথা এটা হলো বলতেছিলেন, এটা হলো জাতিসংঘের চাকরি করতে বাঙালি ভদ্রলোক, উনি সম্ভবতই ওখানকার ইউনেস্কোর প্রধান ছিলেন। তো উনি বলতেছিলেন যে আমরা এখন কোটা সিস্টেম চালু করবো চাকরির ক্ষেত্রে, ভাবতেছি হ্যাঁ কোটা তো দরকার। বলে না আপনারা বুঝেন নাই, কোটা চালু করবো ছেলেদের জন্য কোটা, কারণ আমার অফিসে আমরা যা নিয়েছি সবই মেয়ে পেয়েছি, যেমন ছেলে প্রায় নাই। তার মানে হচ্ছে ইরানে মেয়েরা বেশি শিক্ষিত এবং কর্মক্ষেত্রে বেশি, কর্মক্ষেত্রে অনেক কর্মক্ষেত্রে ভর্তি নিয়ে। ওই যে তাহলে আমরা যে জানি যে এটা একটা মূল্যতন্ত্র, মেয়েরা একেবারে suppressed। হেজাব পরে একটা মেয়ে যা খুশি তাই করতে পারবে। আর হেজাব বলতে যেটা হলো যে 2-3 রকমের হেজাব আছে। তারা খুব কট্টরপন্থী, তারা প্রথমে একটা ওভারকোটের মতো পরে, তার উপরে চাদর পরে। তো যারা হেজাবটা কম রক্ষণশীল ও মুখটাও ঢেকে রাখে, অনেকে মুখ একটা ঢাকা মানে পুরো ঢাকা না, কিন্তু ওই নেকাব যেটা নেকাবের চল আমি ইদানি দেখেছি কম, খুব কম। এটা বেশিরভাগ ক্ষেত্রে বন্দর আব্বাস টাব্বাস এই এলাকার লোকজন। আচ্ছা। তো আর হলো হেজাব সাধারণভাবে কেউ চাদর পরে, একটা চাদর গায়ে। এই চাদর শব্দ কিন্তু আমাদের বাংলাদেশে ইয়ে থেকে এসেছে, ফার্সি থেকে। চাদর মানে হলো তাবু। আর মাথায় একটা ওড়না বাঁধতে হয়, এটা এটা বাধ্যতামূলক। তো ওড়না বাঁধা আবার ফ্যাশন আছে, ফ্যাশনিরা একটা রুমালকে ওড়নার মতো বেঁধে রাখে, দুই পাশে চুল দেখা যায়। তো ওইটা তো মাথায় ওড়না দেওয়াই আছে, তার লিগ্যাল টার্মে ঠিক আছে, লিগ্যাল টার্মে ঠিক আছে। যেটা নারীরা নিষ্পেষিত, এই কথাটা বলার একটা কারণ হলো যে ইরানিদের সাথে বাইরের কোনো সম্পর্ক নেই, বাইরের দুনিয়া যে কি ঘটে সেটা ওরা জানে না, একেবারেই জানে না। না জানায় ধরুন দেখে আপনার বলিউড দেখে তো আর ইন্ডিয়া বিচার করা যাবে না, হলিউড দিয়ে আমেরিকাকে বিচার করা যাবে না, তাই না? ব্যাপারটা তাই। তো ওরা ওগুলো দেখে আর ভাবে যে দুনিয়াটা বোধহয় ওই রকম। তা আমি এক ট্যাক্সি চালককে পেলাম, সে জার্মানিতে ছিল। তাকে কথাটা বলতেছি, বলে তুমি 100% ঠিক বলছো। আমি এই কথা লোকজনকে বলতে যাই, কিন্তু লোকজন আমার কথাটা বিশ্বাস করে না, আমি বোঝাইতে পারি না। এবং তারা আমাদের মেয়েরা বাইরে গেলে বলছে যে সর্বনাশ কি হয়েছে। আমি নিজেই দেখেছি, ধরুন আমি এক জায়গা থেকে ফিরতেছিলাম, অনেক রাত হয়ে গেছে। তো একটা ট্যাক্সিতে তখন, এখন নাই ওইটা, ট্যাক্সিতে আপনার পিছনে 3 সিট, সামনে ড্রাইভার, এবং সামনের ড্রাইভার সিটে 2 জন বসতে পারতো, পাশে 2 মেয়েও বসতে পারতো। অনেক রাতে ফিরতেছি আমরা, ওই ড্রাইভার সহ 4 জনই ছেলে, একটা মেয়ে কোনায় বসা। এবং মানে ইরানি মানদণ্ডে মেয়েটি দেখতে শুনতে ভালো, কিন্তু এই গাড়ির কারো সাধ্য নাই বাপের যে একটা বাজে কথা বলবে বা ইঙ্গিত করবে। আপনারা হচ্ছে বলছেন যে নারীদের জন্য খুব নিরাপদ একটা রাষ্ট্র। আমি অন্তত তাই দেখেছি। একবার দেখলাম যে জিনিসটা দেখলাম যে এটা হলো অলিয়াস বলে একটা জায়গা আছে, মানে এই নামগুলো ওদের ইয়ের সাথে, অলিয়াস মানে হলেন সময়ের অভিভাবক, মানে ইমাম মাহদি। যেমন তো ওই অলিয়াসে যে এটা পুরো নাম ছিল পাহলভি স্ট্রিট, ভারী সুন্দর রাস্তাটা, বড় রাস্তা। তো রাস্তা দেখলাম যে যাচ্ছে একটা লোক, হঠাৎ করে হাতে একটা এরকম ছিল ওই চাবি রিং এর মতো, একটা মেয়ের পিছে মারলো। মেয়েটা ঘুরে দাঁড়িয়ে তার ভ্যানিটি ব্যাগটা দিয়ে ঠাস 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 8-10টা মেরে দিল, এবং আশেপাশে কিছু লোক এগিয়ে আসলো। মেয়েটা কারো তোয়াক্কা করলো না, ও নিজেই মেরে দিয়ে চলে গেল। তো এটা একটা চোখে দেখা ঘটনা। অর্থাৎ তার মানে হচ্ছে পশ্চিমা মিডিয়া বা আমাদের দেশের অনেক মিডিয়া যেটা দেখাতে চায় যে ইরানের নারীরা প্রচন্ড নির্যাতনের শিকার, এবং হচ্ছে এই সুপ্রিম লিডার হচ্ছে নারীদেরকে নির্যাতন করতো, নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, তাদের এম্পাওয়ারের
পরিপন্থী ছিল। তাহলে এই কথাগুলি কি হচ্ছে শুধুমাত্র হচ্ছে কোনো ন্যারেশন, মিথ্যা প্রোপাগান্ডা এগেইনস্ট ইরান? অনেকাংশেই মিথ্যা, অনেকাংশেই মিথ্যা। ধরুন আমি কথাটা এইভাবে বলি, আমাদের দেশে যৌতুকের জন্য অনেক মেয়ে কি মারা হয়। তার ভিত্তিতে আমরা কি বলতে পারি যে আমাদের ছেলেরা সবাই যৌতুক ছাড়া বিয়ে করে না, অথবা আমার ছেলেকে যৌতুক ছাড়া বিয়ে করাবো না, কিংবা আমি নারী নির্যাতন করি বা আপনি নারী নির্যাতন করেন, কেমন? তা তো না। এটাকে যখন ফুলিয়ে দেওয়া হয়, কেমন এক পেশে সত্য ঠিকই, কিন্তু সত্যটা একমুখ সত্য। আপনার সার্বিক সমাজের সিনারিও না, সার্বিক সমাজকে তুলে আনলেন না। আচ্ছা। আমি যদি বললাম যে ইয়েকে, গতকালকে আপনাকে দেখেছি আমি নিউ মার্কেটে একটা মেয়ে নিয়ে ঘুরতেছেন, কথাটা ঠিক, কিন্তু বাকিটুকু বললাম না যে ওই মেয়েটা আপনার বড় বোন, অথবা আমার সাথে অন্য কোনো সম্পর্ক থাকতে পারে যেটা লেজিটিমেসি আছে সুশান্ত। হ্যাঁ, আমি এটা বললাম না, মানে দেখে আসছি কিন্তু কালকে মেয়ে নিয়ে ঘুরতেছেন, ঠিক এরকম না। সত্যটা এরকম হয়ে আচ্ছা, যাচ্ছে। এখন আমরা একটু হার্ড লাইনে আসি। সেটা হচ্ছে যে এর মধ্যে 2025-এ 12 দিনের একটা যুদ্ধ হয়ে গেল ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার, এবং সেখানে আমরা দেখলাম যে প্রচন্ড রকম ধ্বংসলীলা হয়েছে। এবং এই 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধটা এখন চলমান, সেখানে আমরা দেখছি যে আরো বিশাল বড় আপনার ধ্বংসযজ্ঞ হচ্ছে, এবং প্রায় 10টা আরব দেশে ইরান হামলা করেছে, এবং পাশাপাশি ইসরায়েলে হামলা করছে, এবং আমেরিকাও তাদের সর্বশক্তি দিয়ে, অর্থাৎ হচ্ছে এই উপসাগরীয় এলাকায় তাদের যত বেজ আছে সে বেজগুলিকে অ্যাক্টিভেট করে, এবং হচ্ছে হেভি আর্মার, তাদের টেকনোলজি, যত মিলিটারি টেকনোলজিজ আছে সেগুলি দিয়ে হামলা করছে, এবং ইরানের বিভিন্ন শহরে ভয়ানক রকম ক্ষতি হচ্ছে। সার্বিক বিষয়ে যদি চিন্তা করি আমরা, চলমান ইরানের এই যুদ্ধটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, এই যুদ্ধটা যে হবে, দ্বিতীয়বার যে হামলা হবে ইরানে, এটা ব্যাপারে ইরানিরা নিশ্চিত ছিল, হামলা হবেই, এটা নিয়ে তাদের কোনো সন্দেহ ছিল না, একদম সন্দেহ ছিল না। আর দ্বিতীয়বার হামলার সময় একটা জিনিস একটু দেখতে হবে, প্রথমবারে হামলার সাথে দ্বিতীয়বার হামলার তুলনা। প্রথমবার ইরানের ভেতর থেকে অনেকগুলো হামলা হয়েছে, ওদের অনেক সেনাপ্রধান বা ধরুন যে খাতামুল নবীদ, খাতামুল আম্বিয়া, যে ইয়েটা বিমান বিধ্বংসী ঘাঁটিটা, তার প্রধানকে ইয়ে থেকে মেরেছে, ভেতর থেকে মেরেছে, ভেতর থেকে ড্রোন দিয়ে হামলা হয়েছে। যেমন এবার কিন্তু সেটা হয় নাই। গতকালকে তাসলিম নিউজ একটা খবর করেছে, তাদের যে হিব্রু বিভাগের প্রধান আর তাদের প্রধান, এক বিভাগীয় প্রধান, তাদের আলোচনাটি, টিভি আলোচনাটাকে ওরা খবর করে দিয়েছে। হিব্রু বিভাগের প্রধান বলছে এবার দৃশ্যপট একটু উল্টে গেছে। কিরকম উল্টে গেছে? যে ইসরায়েলের ভেতর থেকে ইরান হামলা করেছে, করে ওদের বেশ কিছু অতি আধুনিক র্যাডারকে খারাপ করে দিয়েছে, যে কারণে ওরা ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারতেছে না। কারণ ওই র্যাডার গুলো ক্ষেপণাস্ত্রের জন্যই তৈরি করা হয়েছিল, সব দিকে চারপাশেই দেখতে পেত, তাদের চোখ চারপাশে খোলা ছিল, তো ওগুলো কালো হয়ে গেছে। দ্বিতীয়ত যে জিনিসটা, যে আপনার ধরুন ইরানে সর্বোচ্চ আমরা তাকে বলি সর্বোচ্চ ধর্মীয় নেতা ইরানে বলা হয় রাহাবার। রাহাবার মানে নেতা। রাহাবার খুব ভালোভাবে জানতেন যে হামলা হবে, এবং হামলা হলে তার উপরে হামলাটাই হবে। তো কয়েকদিন আগে উনি বলছেন যে আমার তো আসলে স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, বয়স বাড়তেছে, শরীরের কোনো মূল্য নাই। না, শরীরের কোনো মূল্য নেই, আমার কোনো মূল্যই নেই। রাহাবারের জিনিসটা কি? তোমরা বলো ইসলাম, তো ইরানও কিছু না, তোমরা ইসলামের কথা বলো। এবং উনি বলতেন যে আমি শহীদ হতে চাই এখন। এই কথা গতবার একটা ঘটনা আছে, তেহরানসি হলেন একজন ওদের নাম করা পরমাণু বিজ্ঞানী। উনি ওখানকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভিসি ছিলেন পরে, এর আগে ছিলেন শহীদ বেহেস্তি ইউনিভার্সিটির বা নিউক্লিয়ার ফিজিক্স বিভাগের প্রধান, মানে নিউক্লিয়ার ফিজিক্স মানে বিভাগের প্রধান, এবং উনি প্রচুর পরমাণু বিজ্ঞানী তৈরি করেছেন। তো উনি বলতেছিলেন একটা প্রসঙ্গে, আল্লাহ আমি এত বিজ্ঞানী তৈরি করলাম, আমি তো আমার দায়িত্ব যথারীতি পালন করছি, আমার কি শহীদ হওয়ার একটা সুযোগ দেবে না? এবং সত্যি একজন প্রফেসর কি করে শহীদ হতে পারে? উনাকে মেরে দেওয়া হয়েছে, এবং সেটা উনি ভিসি ছিলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি। গতবার আক্রমণে প্রথম সারি যে বিজ্ঞানীরা মারা গেছে, তাতে উনিও শহীদ হয়েছে। আচ্ছা, এই যে শহীদের যে ধারণাটা কেমন, ওদের কাছে জীবনের চেয়ে আসলে শাহাদতটা অনেক বেশি মূল্যবান। দুটা যদি বাঁচতে বলা হয়, তাহলে আমার মনে হয় দ্বিধাহীন চিত্তে যে লোকটি কে আপনি সিগারেট ফুকতে দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজার দিনে, সেও
আলী বলে শাহাদুদ্দিন লাভ দেবে। এটা এটা কিভাবে সম্ভব যে এই যে এটা তো আমরা তো মনে করি যে আপনার শাহাদাতের আকাঙ্ক্ষা বা শহীদ হওয়ার প্রত্যাশা, এটা যে কোনো আদর্শিক মানুষের জন্য, ডান হোক বাম হোক, তার একটা চূড়ান্ত জায়গায় গিয়ে সেই শহীদি মৃত্যুর কামনা করে। কিন্তু ওই সমাজের আরবান এলিটস, এডুকেটেড লিডার্স, তারা সবাই এইভাবে শহীদি চিন্তা কিভাবে করে? এটা সমাজের সাইকোলজিক্যাল বা এডুকেশনটা কি, রন্দে রন্দে ঢুকে গেছে। এটার কারণ তো হতে টিচিংসটা কি? আচ্ছা, একটা জিনিস হতে পারে, সেটা হলো যে ওই আশুরার শিক্ষাগুলোকে ওরা খুব ঘন ঘন ইয়ে করে, রিপিটেশন করে এডুকেশন সিস্টেমের ভিতর দিয়ে। সবকিছুতেই কারবালা, হ্যাঁ, কারবালার কথাগুলো, শিক্ষাগুলো বলে। কেমন? আচ্ছা, তো বলার কারণে ওরা ওটাকে ঢুকে দেয় শরীরের ভেতরে। কেমন? তো ওই ওই ঢুকে দেওয়াটাই রূপ থেকেই আমরা দেখতে পাই সবাই। এখানে এই যে এখানে একটা জিনিস আপনি খেয়াল করেন, জি, এই যে রাহাবার বৈঠক করলেন না, সেটা প্রযুক্তির ভাষায় বলতে পারি যে খোলা উঠানে বসে বৈঠক করছে। কারণ কোনো বাংকারে লুকায় নেই, কোনো আবরণ মানে ওইভাবে চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করে নাই এজেন্সি। উনি জানতেন যে ওনাকে দেখা হচ্ছে নজরদারি। রাহাবারের শাহাদাতের মধ্যে দিয়ে কি হলো, ট্রাম্প একটা কথা বলেছে যে ইরানের জনগণ রাস্তায় নেমে আসো, তোমাদের ইয়েকে তোমাদের প্রধানদেরকে মেরে ফেলা হয়েছে। জনগণ এই কথা শুনেছে, রাস্তায় নেমে আসছে দলে দলে। তবে তারা বুক কাঁদতে কাঁদতে, কেন আমরা শুনেছিলাম না, আমরা এই যে আবার আমরা তোমার পথে আসি। এবং পাহেলবি কিন্তু রেজা পাহেলবির ছেলে, সে তো হচ্ছে বলতেছে লক্ষ লক্ষ মানুষ তাকে ইনভাইট করছে। এটা লক্ষ লক্ষ কিনা জানি না, তাই এটা কিন্তু তাকে ইনভাইট করার মতো লোক আছে। এখানে এখনো রাজতন্ত্রী পন্থী, ইরানে রাজতন্ত্রী লোক আছে। আমাদের এখানে আছে না কিছু লোক, বিকৃত লোক, কেমন মানে পরিবারতন্ত্র বা পার্টিকুলার কোনো বিশেষ কিছু বলে, কেমন তো আছে, তো ওইরকম ওইখানেও আছে। কিন্তু এখানে শুধুমাত্র রাহাবার বা হচ্ছে সুপ্রিম লিডারের কথা না, এখানে হচ্ছে আপনার এখানে যদি আমরা দেখি যে আপনার ইরানের সশস্ত্র বাহিনীর যে চিফ আব্দুর রহিম মুসাভি, তারপর হচ্ছে আপনার মোহাম্মদ সিরাজি, একটা সর্বোচ্চ সামরিক দপ্তর যিনি প্রধান, তারপর হচ্ছে আপনার সালাহ আসাদি, যে হচ্ছে আপনার পুরো গোয়েন্দা সংস্থার আম্বিয়াত যে চিফ, আপনার সবাইকে নিরাপত্তা উপদেষ্টা শামখানি গতবার যিনি আহত হয়েছিলেন, জি জি জি, কেমন এরা শহীদ হয়ে গেছেন। হওয়ার পরে কিন্তু ভেঙে পড়ে নাই। আয়াতুল্লাহ উজমা খামেনি একটা জিনিস ঠিক করেছেন, সেটা হলো যে কোনো কারণে যদি শীর্ষ নেতৃত্ব ভেঙে যায়, তাহলে এর দায়িত্ব হবে এই কাজটুকু করা, ওর দায়িত্ব হবে এই কাজ করা। অর্থাৎ বিকেন্দ্রীকরণটা উনি ভালোভাবে করে দিয়ে গিয়েছেন। এবং সেনাবাহিনী এখন বিকেন্দ্রীভূতভাবে যুদ্ধ করতেছে। মানে উপরের কমান্ড থেকে, সেন্ট্রাল কমান্ড থেকে হয়তো দিগ নির্দেশনা যাচ্ছে, কিন্তু যে যেখানে দায়িত্বে আছে সেই দায়িত্বটা পালন করতেছে, কেমন। এবং করার ফলে তো দেখেন জবাবটা কি হলো, যে ওরা সঠিক জায়গায় মারতেছে। মারটা কি, যে এই বিশ্বাসঘাতকদের থেকে আশেপাশে রাখা যাবে না, যেমন এই যে বাড়ির কাছে শ্রীনগর, সেটা এক পড়শি বসত করে, একদিনও না দেখিলাম তার, এই কথাটা ঠিক না, তারে দেখে নিছি তারে। কিভাবে, যে এখানে ধরুন সবচেয়ে হামলা শিকার হয়েছে বেশি আবুধাবি। আবুধাবি থেকে হলো এখানে ওই জায়গাটায়, আবুধাবি হলো ইসরায়েলের পুরনো বন্ধু, জিগির দোস্ত, আব্রাহাম একর্ড বলা হয়, যেমন ওটাতে সই দানকারী উনি। তারপরে হামলা হয়েছে আপনার বাহরাইনের উপরে, বাহরাইনে পঞ্চম নৌবাহিনীর ঘাঁটি রয়েছে, একেবারে সদর দপ্তর ইয়েতে ধরুন বাহরাইনের একটা হোটেলে মেরে দিয়েছে। কেন? কারণ আমেরিকার দূতাবাসের লোকজন সব ছেড়ে, দূতাবাস ছেড়ে বা ওদের বাসস্থান ছেড়ে হোটেল আশ্রয় নিয়েছিল, ওই হোটেলে মেরে দিয়েছে। আচ্ছা, তো তারা কেউ মারা গেছে না এই খবরটা আমি জানি না। তারপর হলো যে দুবাইতে যেখানে মারছে, সিআই এর একটা অফিসে মেরে দিছে, এবং তাতে সিআই এর অন্তত 4 জন মানে শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছে, আর 2 জন অন্তত মারাত্মকভাবে আহত। এটা হলো আপনার কমিয়ে বলা হিসাব। আচ্ছা, আজকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর মুখপাত্র উনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন যে আমাদের আক্রমণ আরো চূড়ান্ত রূপ নিবে। আচ্ছা, এখানে একটা জিনিস যদি আমি আপনার এখানে যদি যুক্ত করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনি যেটা বলেন যে আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, ওমান, ইরাক, এদের সবার উপর হামলা করেছে ইরান।
যেটা মুসলিম বিশ্বকে কোনো কোনো ক্ষেত্রে যারা খুব গভীর চিন্তার মানুষ না তাদেরকে কিন্তু ডিভাইড করে ফেলেছে। অনেকে এটা সুন্নি শিয়া হিসেবে দেখছেন। অন টপ অফ যদি এইভাবে যদি নানা মুখে আক্রমণ যদি করতে হয় ইরানকে, তাহলে ইরানের সামরিক রসদ কি আছে যে মহাশক্তি মানে পৃথিবীর হিসেবে এই যে পরাশক্তি আমেরিকা এবং হচ্ছে সবচেয়ে আধুনিক প্রযুক্তিওয়ালা ইসরায়েল, তাদের সাথে এবং এতগুলি আরব দেশের ভূখণ্ডের সাথে যুদ্ধ আসলে কতদিন চালাইতে পারবে? এই দেশগুলোতে হামলা করছে, সাধারণ জনগণের উপরে হামলা করে নাই। হামলাগুলো মার্কিন ঘাঁটিতে অথবা মার্কিন বা ইসরায়েলি সেনারা অথবা গোয়েন্দারা যেখানে আশ্রয় প্রশ্রয় নিয়েছে, যেখানে আশ্রয় নিয়েছে সেখানে মেরেছে। মানে হামলাটা নির্বিচারে নয়, মানুষের উপরে নয়। আপনি তো শত্রু পিছনে রেখে এগোতে পারেন না, তাই না? এরা প্রত্যেকেই শত্রুতার কাজ করেছে, কারণ এরা প্রত্যেকেই তার এখানে ঘাঁটি আছে, আমেরিকাকে কাজ করতে দিয়েছে। তো এসবগুলিকে আগে আপনার উঠান সাপ না করলে আপনি বেরোবেন কি করে? ওই উঠান সাপ। দ্বিতীয়ত আপনি যে রসদের কথা বলতেছেন, ইরান জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য বহুদিন ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং একটা খবরে বলা আছে, আমি সত্য মিথ্যা অবশ্যই বলতে পারবো না এটা, তাদের কাছে এই মুহূর্তে 5 লক্ষ পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে। আর ওরা এর আগে বলছে যে আমাদের আছে ক্ষেপণাস্ত্র নগরী, সেগুলো মাটির নিচে ক্ষেপণাস্ত্র নগরী বলছে, কিন্তু শহরে বসুকি শহর বলে ঠিক হবে না। এখানে শহর মানে এখানে আসলে নগর। এগুলো বিশাল বিশাল কেন্দ্র, এগুলো গুপ্ত। এই যে হামলাগুলো হয়েছে এগুলি কিন্তু গুপ্ত কেন্দ্র থেকে হামলা হয়েছে, প্রকাশ্য কোনো কেন্দ্র থেকে হামলা হয় নাই। তার মানে এরকম গুপ্ত কেন্দ্র আর কত আছে আমরা জানি না। আর দ্বিতীয়ত হলো, ট্রাম্প বাহাদুরের আগে বলছেন যে হামলা করে আমরা নাটান ধ্বংস করে দিয়েছি, ওদের পারমাণবিক ক্ষমতা ধ্বংসই করে দিয়েছি। যদি ধ্বংসই করে দিয়েছে তাহলে আবার হামলার দরকার থেকে আবার কেন হামলা করলাম? প্রথম বলছে যে যুদ্ধ আপনার টিকবে হয়তো 4 সপ্তাহ বেশি লাগবে না, এখন বলতেছে না হয়তো দীর্ঘস্থায়ী হতে পারে। তখন দীর্ঘস্থায়ী কতদিন হবে জানি না। আজকেই খবর দিয়েছে আপনার ওয়াশিংটন পোস্ট, খবর দেখতেছিলাম একটা, মার্কিন কর্মকর্তারা বলতেছে যে না আমরা তো ইরানে সরকার বদল করতেছে, আমরা চাইছি ওদের পারমাণবিক শক্তি নিঃশেষ করে দিতে। তো তোমরা তো কয়েক মাস আগেই বলছো যে পারমাণবিক শক্তি নিঃশেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবং ওদের গোয়েন্দারা এবং ইন্টারন্যাশনাল আপনার অ্যাটমিক কমিশন অথরিটি বলছে। আরেকটা কথা হলো যে ওদের মার্কিন গোয়েন্দারা বলছে যে ইরান তো কখনোই বলে না যে আমেরিকাতে হামলা করলো বা আমেরিকার জন্য হুমকি। ট্রাম্পের কিন্তু যুদ্ধ ঘোষণা করার কোনো এখতিয়ার নাই, এখতিয়ার হলো সিনেটের। প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট যে জিনিসটা পারে সেটা হলো যদি কোনো হুমকি দেখে তখন সে একটা হামলার হুমকি দিতে পারে, হামলার হুকুম দিতে পারে। তো এখানে তাদের গোয়েন্দারা বলতেছে না না না, ইয়েও বলছে, ট্রাম্পও বলছে না ইরান তাদেরকে হুমকি দেয় নাই। কেমন তাহলে তুমি এখানে কিসের তাহলে যুদ্ধটা কেন? তাহলে যুদ্ধ হলো আপনার এই যুদ্ধে লাভ হচ্ছে সেটা হলো ইসরায়েলের। ইরানকে ধুয়ে দিতে পারলে পুরো মধ্যপ্রাচ্য সে নিজের মতো করে সাজাতে পারবে এবং সুন্দর করে সাজিয়ে নেবে সে। অর্থাৎ যেখানে সেখানে দখল করবে, আরবদের উপর কর্তৃত্ব করবে, আরবদের আপনার সম্পদ সম্মান যেভাবে ভলুণ্ঠিত করছে ওরা। কত আপনি একটা জিনিস দেখেন, ধরুন দুবাই বিশাল উন্নতি করে গেছে। দুবাইতে স্থানীয় লোক কয়জন কি পদে কি চাকরি করে, কত বিশেষজ্ঞ আছে। সৌদি আরবে কয়জন বিশেষজ্ঞ আছে, এরা ভাড়ায় আনা। ইরানে নিজস্ব বিশেষজ্ঞ আছে। আপনাকে এটা একটা ইনফরমেশন দিই, তথ্য। সে তথ্যটা হলো পৃথিবীর সবচেয়ে বড় আই ব্যাংক সেটা তেহরানে। আমাদের ঢাকার যে আই ব্যাংকটা, আই ব্যাংকের যারা কাজ করেন তারা ট্রেনিং নিয়েছেন ইউরোপে আর হাতে কলমে কাজ করেছেন তেহরানে। এবং তেহরান থেকে একটা মেয়ে এসে আমাদের আই ব্যাংকের যন্ত্রপাতিগুলো প্রতিষ্ঠা করে দিয়ে গেছিল প্রথমে। তারপরে আবার দ্বিতীয়বার আসার কথা ছিল, কি হয়েছে আমি জানি না, অনেক দূর আমি খবর রাখি না। তারপরে আপনার এই যে যেটাকে বলেন আপনার সেলুলার বায়োলজি অথবা যেগুলো কোষ পর্যায়ের যে গবেষণাগুলো, তাতে ইরান অত্যন্ত উন্নত। আপনার রক্তরোগ ইরান এত উন্নত, আমি সত্য উদাহরণ দিই যে পৃথিবীতে 2টো জায়গায় আপনার হাড়ের মজ্জা থ্যালাসেমিয়া বলে একটা রোগ হয়, সেই রোগ সারানোর জন্য উপায়টা হলো হাড়ের মজ্জা বদলে ফেলা।
যেমন এই বদলা ফেলার যে দুটো নাম করা কেন্দ্র আছে তার এই দুটো জায়গায়, একটা হলো আমেরিকায়, একটা হলো ইরানে। আমাদের দেশ থেকে ইরান থেকে যে শিক্ষা নিয়ে এসেছেন, কারণ হলো ইরান তাদেরকে হাতে কলমে কাজ করতে দেয় তাদের দেশের রোগীর উপরে। এই আমাদের দেশের ডাক্তারকে ট্রেনিং শেষে ওই কাজ করতে দিয়েছে। তাকে একটা দেওয়া হয়েছিল, আপনার এটা হলো ওই, কি বলে, সার্টিফিকেট, কেমন, লাইসেন্স দেওয়া হয়েছিল অল্প সময়ের জন্য, 6 মাস বা 1 বছরের জন্য। তুমি রুগী দেখতে পারবা। রুগী দেখা তো আসলে লাইসেন্স দেয়, কোন ডাক্তার দেখতে পারবে না অন্য দেশে। কিন্তু আমেরিকায় সে সুযোগ দেওয়া হবে না। তুমি পড়তে পারবা, দেখতে পারবা, কেমন, শিখতে পারবা, প্রয়োগ করতে পারবা না। সেলুলার নীতি অনেক এগিয়ে আছে, অনেক এগিয়ে আছে, অনেক অনেক। তো তার মানে হচ্ছে ইরানের এই শিক্ষার দিকে আচ্ছা, দ্বিতীয়ত হলো, তৃতীয় যে জিনিসটা সেটা হলো প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক সার্জারিতে এটা অনেক এগিয়ে আছে এবং সস্তায়। তারপর হলো যেটাকে বলা হয় যে ইনভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ আমরা টেস্ট টিউব বেবির কথা, এতে কিন্তু ইরান অত্যন্ত অগ্রসর। আমাদের দেশ থেকেও গেছে চিকিৎসার জন্য, যুদ্ধটা হয়ে যাওয়া একটু মুশকিল হয়ে গেল। তা নাহলে মানে ইরানের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত। বহুদিন আগে, ধরুন আমি 97 সালে গেছি, 98 বা 99 সনে এই বাংলাদেশের একজন সাংবাদিক গেছিলেন সেখানে ওপেন হার্ট সার্জারির জন্য। তো তখন তো এনজিওগ্রামটা আসলে একটা আমাদের দেশে নাই, অ্যাভেলেবেল ছিল না। তো এনজিও ডাক্তার আমার সাথে কথা বলে খুব খুশি হলো। তো এনজিওগ্রাম করার সময় আমাকে ভিতরে থাকতে দিল যে থাকো, কিন্তু ওই এনজিওগ্রামটা ফেল করলো। তারপর তাকে ওপেন হার্ট সার্জারি দিতে হলো। তো ডাক্তার বলতেছিল যে এনজিওগ্রাম যে কোনো জায়গায় করা যায়, বলকি চাও তো প্রাইভেট স্কুলে বিষয় করা দেবো, কিন্তু এনজিওগ্রাম ফেল করলে আমার লাগবে, ওপেন হার্ট সার্জারি দিতে হবে। এই তোকে বসে আছে, এরা হলো সমস্ত সার্জারির দল, উনি প্রধান সার্জন, তার সাথে টিমটা বসে আছে। যদি ফেল করে তাহলে ওরা তৎক্ষণাৎ রোগীকে নিয়ে যাবে ওপেন হার্ট সার্জারির জন্য। বা মীর খানি বলে সার্জারির নাম, উনি আবার ওটিতেই হার্ট অ্যাটাকে মারা গেছে। এখন তাহলে আপনি বলছেন যে এই যে ইরানিদের যে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা, জ্ঞান বিজ্ঞান শিক্ষায় মধ্যপ্রাচ্যে নিজস্বতা তৈরি করা, এটাই কি মূল শত্রু? আপনি ঠিক জায়গাটায় হাত দিয়েছে, আমার মুখে এটা সহ্য করতে পারতেছে না। কারণ ইরান নিতে আমরা এত বছর চেষ্টা করে আমরা নিজেরা কোনো উপগ্রহ নিক্ষেপ করতে পারিনি। রাশিয়ার গান নিজেরা নিক্ষেপ করছি, কেমন, ওটা আমরা তৈরি করিনি। তো এবং এটা নানা রকম ঝামেলা আছে, সেটা ঠিক ফুটপাতে পড়ে নাই, ফুটপ্রিন্ট ঠিক মতো পড়ে নাই। ইরানিরা মানে ইউনিভার্সিটির ছাত্ররা ছোট ছোট স্যাটেলাইট তৈরি করে, উপগ্রহ তৈরি করে। ওইখানে আমি ধরুন ওদের ফটোগ্রাফিতে ওরা কি পরিমাণ উন্নত সেটা তাও দিই যে আপনার অ্যাস্ট্রো ফটোগ্রাফির উপরে আপনার বাবাত তাফরেহি একদম নাম করা ফটোগ্রাফার। তো উনি ইরানের, উনি থাকেন হলো নিউ ইয়র্কে, সরি বা ওই শিকাগোতে। উনি তেহরানে এসে 2 বছর পর এসে নিতেন, ওই আপনার এটা হলো ওয়ার্কশপ নিতেন, কর্মশিবির করতেন। তো তার 3টা কর্মশিবিরে আমি উপস্থিত ছিলাম। এই কর্মশিবিরগুলো ইউনিভার্সিটিতে হয়, ইউনিভার্সিটির হলে 5 থেকে 700 কম না, কেমন, ছাত্রছাত্রী মিলিয়ে, মানে উপস্থিত সংখ্যা। এতে বিভিন্ন বয়সের লোকজন আছে, অল্প বয়সী থেকে শুরু করে একেবারে ধরুন টপ লেভেলের প্রফেশনালস, এই 70-80 বছর বয়সের লোক আছে, আগ্রহ। তো এটা তো আমাদের দেশে বোধহয় নাই। এবং ওদের ইউনিভার্সিটি 3 মাস বন্ধ থাকে, ইউনিভার্সিটি কলেজ স্কুল সব গরমের 3 মাস বন্ধ। এই 3 মাস কি করে, 3 মাস বিভিন্ন ক্লাব আছে, সাঁতারের ক্লাব, অ্যাস্ট্রোনমির ক্লাব, তারপরে তোমার ফটোগ্রাফির ক্লাব, কেমন, সেই ক্লাবগুলোতে ওরা শেখে, এগুলোতে রাষ্ট্রীয় দেওয়া হয়, পৃষ্ঠপোষকতা দেওয়া হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা যে আপনার এই ইরানের যে বর্তমান যে সামাজিক যে চাপটা, আমরা দেখলাম যে কিছুদিন আগেই একটা বিশাল বড় হচ্ছে আন্দোলন গেল, অর্থাৎ বিপ্লবের বিপক্ষে, অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্রের বিপক্ষে। এখন সুপ্রিম লিডার মারা গেল, ওই যে আপনার রেজিমের বিপক্ষের যে জনশক্তি বিশাল, এবং অনেকে তো ধারণা করেন যে 60-70% মানুষ এখন রেজিমের বিপক্ষে, কারণ হচ্ছে আর্থিক দৈন্যদশা এবং মিসম্যানেজমেন্ট, কিছু হচ্ছে অথরিটেরিয়ান ডিসিশন। এই কারণে হচ্ছে জনগণের সাথে রাষ্ট্রের, সরকারের একটা সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছে ইরানে। এই মানুষগুলি কি হচ্ছে আপনার ইন্টারনাল কোনো মেকানিজম হিসেবে কাজ করতে পারে কিনা ইরানকে ফেল করানোর জন্য বর্তমান পরিস্থিতিতে? আপনার কথা প্রথমে একটু আমি একটা জিনিস পরিষ্কার করি, যে বিক্ষুব্ধ হয়েছে
সে বিক্ষুব্ধ হয়েছে। আমি মজা করে যেগুলি বলবো যে দ্রব্যমূল্যের দামে তারা অস্থির হয়ে গেছে আচ্ছা। এবং দ্রব্যমূল্য প্রচন্ড হয়, মানে একেবারে কল্পনা করতে পারবেন না। আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম, জি। ওইটার বিরোধিতা করেছে, রাষ্ট্রের নয়। আর এখানে ব্যবস্থাপনার বিরোধিতা করেছে, কারণ এই ভুল ব্যবস্থাপকরা বা ওই যে মুখ দেখে মুগের ডাল, ওইটার চল ওই দেশও আছে, স্বজনপ্রীতি যেটাকে বলেন, বা আমরা তার খুব ভালো রূপ দেখেছি, তো ওইখানেও আছে। এই লোকগুলো নানা রকম খেয়ানত করেছে, মানুষের কষ্ট বেড়েছে, তাদের একটা কষ্ট বাড়ার বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে নয়। কিন্তু এদের ভিতরে রাষ্ট্র বিরোধী কিছু লোকজন ঢুকে পড়েছে, ঢুকে পড়ে সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তাইলে সংখ্যাটা আর ওইভাবে থাকতেছে না, আচ্ছা, কমে যাচ্ছে, কমে যাচ্ছে, বেশ কমতেছে, বেশ কমবে। দ্বিতীয়ত হলো যে আপনার এই যে এই যুদ্ধের সময় তো আপনার ইয়ের আপনার খামেনির যে ইয়েতে শোক অনুষ্ঠানে লোক দলে দলে লোক নেমে আসলো, লাখো লক্ষ লক্ষ লাখো মানুষ। আমি অবশ্য ইয়েতে ছিলাম, আপনার সোলাইমানির ইয়েতে ছিলাম, জানাতায়। সে মানুষের উপস্থিতি মানে আপনি কল্পনা করতে পারবেন না। এবং আমি পরে ভয় পেলাম যে পদপৃষ্ঠ হয়ে মারা যায়, এবং সেটা মেয়েদের। কারণ ওই আমি ভিড়ে পিছিয়ে পড়ে গেছি, আমাকে আসলে আগে ইয়ে করা হয়নি, যেটা হলো কি করতে হবে কি করতে হবে না সেটা বলা হয়নি, মেয়ের মতো মাথা খাটিয়ে বা করতেছিল। তার মানে আপনি বলছেন যে অর্থাৎ ইসলামিক প্রজাতন্ত্র বা পশ্চিমাদের ভাষায় যে মূল্যতন্ত্র, তার প্রতি হচ্ছে সেই দেশের বিশাল সংখ্যক মানুষের আনুগত্য এবং ভালোবাসা আছে। এটা বোধহয় আমার মনে হয় আছে, বেশ আছে। দুর্নীতা হদ্দম ইয়েরা ট্যাক্সিওয়ালারা বা বিভিন্ন লোকজন আকুম বলে গালাগালি করে এবং ওনাদেরকে টিটকারি মারে। কিন্তু সে দিন শেষে দিদি বলে আমাদের দেশে বলাটা একটু বিচিত্র কথা, শেষ কথাটা হলো যে এরা আসলে রাষ্ট্রদ্রোহী নয়, এরা দেশপ্রেমিক। দেশপ্রেমিক যা বলে ওই যে আপনার ইয়ে মা রেগে গেলে ছেলেকে যে বলে না, অথবা ছেলে রেগে গেলে ভাই রেগে গেলে ভাইকে বলে না, এটা সব খেয়ে ফেলে লোক। কেমন ওরা জামাকে যাবো না কেন, অথবা মা বলে তো ধরলে কিন্তু ঠ্যাং ভেঙে দেবো, কিন্তু ওর মা ধরে কোনো ঠ্যাং ভাঙছে, ব্যাপারটা তাই। এখানে কিছু ঝামেলা আছে, অবশ্যই সবার ঝামেলা আছে। এবং একটা জিনিস কিন্তু না বললে ঠিক হবে না, আমরা সামাজিক অপরাধ বলতে যা বুঝি, ইরানের সমাজে সব রকম অপরাধ আছে, কিন্তু সেটা হলো অপরাধগুলো পিছনের আপনার প্রশাসন বা রাষ্ট্রীয় কোনো ছায়া নেই, পৃষ্ঠপোষকতা নেই। আপনি বলছেন যে ল এন্ড অর্ডার আছে। হ্যাঁ, আইন আছে, আইন আছে। তো এই ইরানের যে সমাজ, সেই সমাজে আপনার নারীর নিরাপত্তা এবং এম্পাওয়ারমেন্টের সিনারিওটা প্রিসাইজলি আপনি কেমন মনে করেন? আচ্ছা, এই কথাটা আমি এইভাবে বলবো যে আমি ওই ট্যাক্সিওয়ালাদের মুখ থেকে যা শুনি সেটাকে বলি, বলে যে ইরানি মেয়েরা তো বরাবরই ঘাড় উঁচু, ইসলামিক বিপ্লব সেটা আরো ঘাড় উঁচু করেছে। কেমন, কারণ এখন আইন মেয়েদের পক্ষে, ওইভাবে ছেলেদের পক্ষে নয় আইন। তুমি কোনো মেয়ে তোমার নালিশ করলে প্রথমেই তোমার ইয়ে হবে, এই শাস্তি না, অপরাধী হিসাবে চিহ্নিত হবে। তারপর তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি অপরাধী না। কেমন কারণ মেয়েগুলো এক হাত বেড়ে গেছে, এরা অনেক বেড়ে গেছে, এই মোল্লারা মেয়েদেরকে বাড়িয়ে দিছে, এটা হরদম বলে ওরা। আর এমনি ইরানি সমাজের আপনি ধরুন চাকরি ক্ষেত্রে এমন কোনো ক্ষেত্র নাই যেখানে নারী নাই, ডাক্তার থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে, এবং এরা খুবই স্বাভাবিক ভাবে এরা কাজ করে। এবং এই সংখ্যাটাকে আইওয়াস সংখ্যা? না না না, এটা সত্যিকার সংখ্যা, সত্যিকার। এখানে আইওয়াসের কিছু নাই, প্রতিযোগিতা করে টিকে আছে, মেয়েগুলো টিকে আছে, তারা প্রতিযোগিতা করে টিকে আছে। তো এখন তাহলে ইরানের এই চলমান যুদ্ধের পক্ষ বিপক্ষের যে ইন্টারনাল, অর্থাৎ ইরানের নাগরিকদের ভিতরের প্যারাডিমটা কি? আচ্ছা, যেটা হবে সেটা হলো যে কিছু সংখ্যক দেশদ্রোহী লোক তো আছে, কেমন, আর কিছু লোক আছে যারা সমাজ থেকে বা জীবন থেকে ধর্মকে আলাদা করতে চায়, এ ধরনের লোক আছে। তো জীবন থেকে ধর্মকে যারা আলাদা করতে চায় তারা ওইভাবে ভোগে না ইরানে, তাদের যে প্রমাণ করতে হবে এটা এই নিয়ে তারা ভোগে না, কেমন, তারা প্রকাশ্যে প্রায় গালাগালি করে, কিন্তু তারা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে না। আর যারা রাষ্ট্রদ্রোহী সেটা তাদের সংখ্যা অল্প, তারা হয়তো সুবিধা করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। সে বড় শহরগুলোতে
আপনার ধরুন ধর্মের প্রতি টান কম লোকজন পাওয়া যাবে, কিন্তু যতই আপনি গ্রামের দিকে যাবেন ততই দেখবেন যে হেজাব বড় হচ্ছে, চাদর বড় হচ্ছে, কেমন এবং ইয়ে হচ্ছে, আপনার লোকজন আপনার এই ধার্মিক মনে হচ্ছে। যত গ্রামের দিকে যাবেন এটা দেখতে পাবেন, কারণ গ্রামীণ জীবনগুলোতে উন্নতি এনেছে এই বিপ্লব। যেখানে রাস্তাও ছিল না সেখানে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে। আর এই ফাঁকটা যেটা বলিনি, বাংলাদেশি ডাক্তারদের সম্পর্কে ওদের ধারণা খুব ভালো। এককালে বাংলাদেশি ডাক্তাররা ছিল, তো তো সেই সুযোগটা 80-90 দশকে অনেক হয়েছে। হ্যাঁ আমরাও পেয়েছি। ট্যাক্সিওয়ালা বাংলাদেশি শোনা ভাড়া নিল না, ভাড়া নিল তো নিলই না। আমি দরজা খুলে দাঁড়িয়ে রইলাম, বলতে আমার তারা হলো নি, ভাড়া নেবো না। এখন এখন আরেকটা জিনিস আমাকে একটু বলেন দেখি, এই যে আপনার তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপনার অফিস আদালত, সামরিক বেসামরিক সরকারি আধা সরকারি ভবনগুলি ভেঙে যাচ্ছে, এবং আমরা দেখলাম যে একেবারে নির্বিচারে স্কুলের মধ্যেও আপনার আক্রমণ হয়েছে, যেটা ইসরায়েল যেটা দীর্ঘদিন ফিলিস্তিনের সাথে 70 দশক ধরে করেছে। কোনো বাস বিচার নেই, 100% হসপিটাল তারা ডিস্ট্রয় করে দিয়েছে। এবং ইরানের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা একই কাজ করছে, এবং এই ধ্বংসযজ্ঞ যদি চলতে থাকে, তেহরান যদি বিরান ভূমিতে পরিণত হয়, এবং আমরা দেখছি যে প্রতিদিন কোনোদিন হচ্ছে তারা 40টা শতাধিক এবং 900 পর্যন্ত হামলা করেছে এর ভিতরে একদিনে ইসরায়েল এবং আমেরিকান বাহিনী। এই অবস্থা চলতে থাকলে আসলে ইরান কতটা সাস্টেন করবে? দেখুন, এই অবস্থা চলতে থাকলে আসলে কিন্তু এটা সরকারের পক্ষে চলে যাবে আরো বেশি করে, কারণ নির্বিচারে যখন মারা শুরু করবে এরাও তো খেপে যাবে। যেমন ধরুন ইরাকে মার্কিন হামলা হওয়ার আগে অনেকেই চাইতো যে ইরানে মার্কিনিরা আসুক। ইরাকে মার্কিন কর্মকাণ্ড দেখার পরে এই লোকগুলি ঘুরে গেল, বললো না না না, আমেরিকা কারো বন্ধু হয় না, আর আমেরিকার মতো বন্ধু থাকলে শত্রুর দরকার পড়ে না। এটা একেবারে আপনার কি বলবো, এই যে দিনমজুর জাতীয় লোকজন না, তাদের মুখে শোনা কথায়, আমি যে খুব শিষ্য মহল থেকে শুনেছি তা না। আর ওইখানে যেটা সমাজে আপনার ধরুন বহুকাল ধরে আধ্যাত্মিকতা বোঝাতে আপনার শরাব সাকি এগুলি ব্যবহার করা হয়। ইমাম খোমেনি কবিতায় দেখেছেন, অনুবাদ হয়েছে, আল মামুন অনুবাদ করেছেন যে আমার মসজিদ উপাসনালয়ের প্রতি ঘৃণা ধরে গেছে, আমি এখন চলে যেতে চাই শরাব এবং সাকি নিয়ে। তো এটাই ইমাম খোমেনির কবিতায় এই ধরনের কথা আসছে। তো আপনার এখানে ওমর খৈয়ামের কবিতায় যেটা বলা হয় যে ওমর খৈয়াম ধর্ম নিরপেক্ষ ছিল, এটা আসলে কিন্তু এটা না। ফিরজিলার অনুবাদ করার সময় ওটাকে ধর্ম নিরপেক্ষ উপস্থাপন করেছে। একই কাণ্ড ঘটেছে রুমিকে নিয়ে। কেমন রুমির অনুবাদ করার সময় এই আধ্যাত্মিকতা বাদ দিয়ে নিয়ে আসা হয়েছে, তার প্রেম রোমান্স নিয়ে আসা হয়েছে, প্রেম রোমান্স এগুলোকে নিয়ে আসা হয়েছে, এবং হচ্ছে সিম্বলিজম মনে হয় দেহ কেমন, কিন্তু আসলে তা নয়, আসলে তা নয়। ধরুন আমি যেমন আপনার আয়তুল্লাহ শহীদ বেহেশতি ইউনিভার্সিটির ফিজিক্সের একজন ইয়েকে জানতাম, শিক্ষককে চিনতাম। তো উনি বেশ মানে পেটা শরীর, মানে হয়তো নিয়মিত ইয়ে করেন, জিম করেন এখনো করেন, করতেন না, কুস্তি লড়েন, কেমন। তো উনি কবিতা শোনালো সেই প্রেম নারী ইত্যাদি, কিন্তু উনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত ধার্মিক। অর্থাৎ আপনি বলছেন যে আধ্যাত্মিকতাটা ইরানের একেবারে সয়েলের সাথে আছে, মাটির সাথে আছে, অর্থাৎ ধর্ম আধ্যাত্মিকতা এবং যে আকীদা আমাদের থেকে ভিন্ন সেটা আলাদা হিসাব। এই ইরানের একটা সাধারণ লোকও আপনার অনায়াসে গুলিস্তান বোস্তান অথবা শাহনামা থেকে উদ্ধৃতি দিতে পারবে অনায়াসে। আমরা তো কিছুই পারি না। না, আমাদের শিক্ষিত লোকজন পারবে না। আর রিক্সা কথা বাদ দিতেন, তার তো মানুষ হিসেবে ডাক দিয়ে ধরি না, আমরা ডাক দিয়ে এই রিক্সা। একটা লোককে ডাক না দিয়ে বলছি যে এই রিক্সা। ওরা কিভাবে ডাকে? ও এই আগা বিয়া, মানে মিস্টার এদিকে আসো, বাহ আগা। এবং এই আগা শব্দটা চূড়ান্ত শব্দ। প্রেসিডেন্টকে সেনা প্রধান বলতেছে আগায় আহমেদিনেজাদ ইমবান নেগাগুন, যে মিস্টার আহমেদিনেজাদ এদিকে তাকাও। আমরা আমাদের ইয়েকে ধরুন আমাদের যে ওয়ার্ল্ড সার্ভিসের যিনি প্রধান ছিলেন, উনি উপমন্ত্রী মর্যাদায় ছিলেন, তো উনাকে আগায় সারফরাজ বলতাম, এর বিষয়ে বলার ব্যাপার নেই। মানে এবং রিক্সাওয়ালাকে সবাই এই কথাটাই বলছে, রিক্সাওয়ালা ড্রাইভারকে, কিন্তু ড্রাইভার যদি ডাক দেওয়া হয় গায়ে ওই গাড়িতে নেবেন আপনি, তুলবে না ওটা। অর্থাৎ আত্মসম্মানওয়ালা একটা জাতি। জি জি জি। এবং দ্বিতীয়ত হলো ইরানে আপনার একটা ভাগ করা আছে গাড়িতে মাতবরি ড্রাইভারের,
ড্রাইভার এখানে রাইস মানে প্রধান, ইমাম। হ্যাঁ, আপনি কিছু না, আচ্ছা সে যা বলবে কথাটা শুনতে হবে। আচ্ছা। আর একটা জিনিস আছে যেটা আমাদের দেশের উল্টা, যেরকম বলা লাগে, ড্রাইভারের পাশের আসনটা হলো সম্মানীয় ব্যক্তির আসন, গাড়ির মালিক সে ড্রাইভারের পাশে বসবে। আচ্ছা, এখন আসলে হচ্ছে আমরা বাইরে থেকে অনেক রকম টেনশন করি এবং করাটা স্বাভাবিক। যেমনই হোক না কেন, ইরান আমাদের মুসলিম ওয়ার্ল্ডের একটা অংশ, উম্মার অংশ। এই যে আপনার সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির মৃত্যু এবং বর্তমান চলমান যে যুদ্ধ, এই যুদ্ধ ইরান আর কতদিন কিভাবে চালিয়ে নিতে পারে? এই যুদ্ধে কি ইরানের জয়ের কোনো আপনার সম্ভাবনা আছে কিনা? এই যুদ্ধে একটা জিনিস, ইরানের একটা জিনিসের ঘাটতি আছে, সেটা হলো বিমান শক্তি। মানে ইরানের ফাইটার প্লেন ওইভাবে নাই। আর দ্বিতীয়ত হলো জয়ের ব্যাপারটা হলো, যুদ্ধে আপনার কখনো ক্ষেপণাস্ত্র মেরে যুদ্ধ জয় করা যায় না। আমেরিকানে যদি ক্ষেপণাস্ত্র মারুক, তারা তো ভূমিতে নামতেছে না। ভূমিতে তারা সেনা পাঠাবে কিনা আমার সন্দেহ আছে। পাঠালেও তারা কি অবস্থা, হয়তো হেঁটে যাবে, বাক্সে করে ফিরবে, এমন হতে পারে। কারণ এটা সম্ভব না, একেবারেই একটা কঠিন ব্যাপার। ইরাকি তারা যে নাকানি বনি খেয়েছে তার চেয়ে অনেক বেশি খাবে এখানে। এবং আফগানিস্তানও আফগানিস্তান তো মানে ভালো জায়গা বনি খেয়েছে। আর ইরানি হলো আপনার সেনা প্রশিক্ষণ সবার জন্য, সব বাধ্যতামূলক। 2 বছর বাধ্যতামূলক। ওই 2 বছর বাধ্যতামূলক যদি সেনা প্রশিক্ষণ না নেয়, সে কোথাও কোনো চাকরি বাকরি কিছু পাবে না। এমনকি বাইরে পাসপোর্টের অনুমতি হবে না। তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছি যে দীর্ঘ যুদ্ধে ইরানের সাথে আসলে পেরে উঠবে না আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা ইসরায়েলে পারার কোনো কথা নেই। ইসরায়েলের উপরে হামলাটা আস্তে আস্তে ধাপে ধাপে বাড়বে। এটা গত যুদ্ধের যে ছবিগুলো আপনারা দেখেছেন, 12 দিনের যুদ্ধে, যে ওরা দৌড়াচ্ছে ওদের ইয়ের দিকে, বাংকারের দিকে, এবং দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। না পিছনে হলুদ রেখা সাথে সাথে যাচ্ছে, কেমন এই জিনিসগুলো বাড়বে। কারণ হলো ইসরায়েল মাত বই দেখেছে কানুকে হতভাগ্য ফিলিস্তিনিদের উপরে, যাদের লাঠি আর তীর ধনুক ছাড়া অস্ত্র নয়, যাদের কিছু ক্ষেপণাস্ত্র আছে, সেই ক্ষেপণাস্ত্র কি দিয়ে বানায়? ইসরায়েলিদের ক্ষেপণাস্ত্রগুলো পরে ফাটে না, সেই বারুদ ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে। আর এদেরকে প্রযুক্তি কে দেবে? টাকা কে দেবে? টাকা কোথায়? ফেরাও সেগ্রিগেটেড একটা এলাকা। হ্যাঁ, খুবই ঘেউ করে রাখছো। আর পুরো তুমি এতদিন লড়ে গাজাকে দখল করতে পারো নাই, এবং তুমি তোমার ওই যে পণবন্দীরা কোথায়, তার লাশ তোমরা খুঁজে বের করতে পারো নাই এরা না বলা পর্যন্ত। এবং হামাসের যে গোয়েন্দা বাহিনীটা, আচ্ছা কারা, এরা এখনো জানে না, কেউ জানে না। এটা একটা অদ্ভুত জিনিস। এত কিছু হয়ে যাওয়ার পর হামাসের গোয়েন্দা বাহিনী কারা সেটা কিন্তু পরিষ্কারভাবে জানা যায় না। বন্দীরা বলতে পারবে না কারা তাদেরকে আটকে রেখেছে। ইরান এই যুদ্ধ কত বছর টেনে নিতে পারবে যৌক্তিকভাবে, আবেগে না? না, আবেগে না বলে আপনার আপনি যতটা থেকেছেন হাই অফিসিয়ালদের কে দেখেছেন, এবং আমি যতদূর জানি যে আপনি আয়াতুল্লাহ খামেনির ছবি তোলার মতো সৌভাগ্য হয়েছে, সেই গল্পটাও কিন্তু। আচ্ছা, সেটা একটা একেবারেই সৌভাগ্য শব্দটি আপনি সুন্দর বলেছেন। সেটা হলো আমি 97-তে গেলাম, 98-তে হলো রোজার ঈদ, 98 ফেব্রুয়ারিতে। তো এই 97 জুনে গেছি। জুন 6 মাস 8 মাসে আর কতটুকু ফার্সি শেখা যায়, আর কখনো ফার্সি ব্যবহার করিনি। ওই ইয়েস নো ভেরি গুডের মতো অবস্থা। আমি জানতাম না, আমাকে বলা হয়নি আসলে। ওই যে কিছু ইয়ে দিতে হয়, কোথাও গেলে ব্রিফিং দিতে হয়। আমি তো এখানে ক্যামেরা নিয়ে করতাম। আর আমি বিপিএস এর মেম্বার ছিলাম, এবং বিপিএস এর প্রথম যখন ভিডিও প্রোডাকশন টেকনিক নিয়ে ওরা কোর্স শুরু করলো, তার কোঅর্ডিনেটর ছিলাম। মোস্তফা ভাই ছিলেন তখন ডিরেক্টর। তো বেক স্যারের সাথে টুকটাক কাজ করেছি, যদিও তার কোর্স করিনি। যাই হোক, তা আমি ঈদের জামাতে যাবো, ক্যামেরাটা কাজে নিয়ে গেলাম। যাওয়ার পরে বাস রাখা আছে, আমার বাসা থেকে দূরে বাস রাখা আছে, বাসগুলো বিনা পয়সা নিয়ে যাবে। বাসে যাবেন নি, নামার পর ঢুকতে গেলাম, ঢুকতে দেবে না, ক্যামেরা ঢুকতে পারবো না। কিন্তু অন্য গেট দিয়ে গেলাম, বলে না ক্যামেরা ঢুকতে পারবো না। কেন? আবার আসবে, ঢুকতে হবে না, অনুমতি লাগবে। এর মধ্যে আরবি বিভাগের এক লোক আমাকে দেখলো। এটা আরবি বিভাগের উঁচু পদের কেউ না, সে বোধহয় ক্যামেরা বহন করে বা ট্রাইপড ভারী ভারী অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন টাইপের। হ্যাঁ, এবং খুব কাট্টা শরীর, আর ওই খুব জোরে কথা বলে। সে চিল্লাচিল্লি শুরু করলো, আরে এটা তো আমাদের লোক। আমি আমার কার্ড দেখালাম, আমাদের কার্ডে কাজ হয় না, কারণ আমাদের কার্ডে লেখা আছে ছিল মুতারদে গোয়েন্দে, মানে অনুবাদক এবং উপস্থাপক, সাংবাদিক নয়। সাংবাদিক লিখতে হলে সেটা ওই ইয়ে
তাহলে গোয়েন্দা মন্ত্রণালয় থেকে ক্লিয়ার করে আমি ক্লিয়ারেন্স লাগে। ওই ঝামেলায় আমার জন্য এই বই লিখতো, যদি আমরা যে সাংবাদিক পৌঁছে দিন। তো দেশের বেলায় কাজ করতে গেলে আগে অনুমতি নিয়ে নিয়েছি, তখন তো কিছু জানি না, কিন্তু সেই লোক চেঁচামেছি, আর চেঁচামেছি কি যে ভাই একেবারে একে ধরে ওকে তাকেই পাচ্ছে, একে ছেড়ে যাও না, ক্যামেরাটা নিয়ে আসছে, অসুবিধাটা কি হলো, ওই তো আরো লোক গেছে, আমি যা বুঝতেছি তার কথায় নুন, এবং সে চেঁচিয়ে তারপরে এক পর্যায়ে এক ভদ্রলোক অল্প মানে হালকা পাতলা চেহারা, উনি এর সাথে কি আলাপ করলো বুঝলাম না ফার্সিতে, এ বারবার বললো মাসুলিয়াত মানে অনেক বুঝলাম যে মাসুলিয়াত মানে হলো যে ইয়ের এই দায়িত্ব, আমার দায়িত্বটা আমার, কেমন আমি দায়িত্ব নিচ্ছি। তো তারপরে ডাক দিয়ে সে ওই ওয়াকিটকে নিয়ে দূরে চলে গেলো, কথা বলতে এসে সে হাসটা বলে তুমি দিতে পারবে, লোক ইংরেজি জানে, ইউর ব্যাড আউট, তো তোমার কার্ডটা জমা দাও, আর ওয়ারটা শার্টার দিব, ক্যামেরার ব্যাগটা ইয়েতে দাও, স্ক্যানারে দাও, ক্যামেরাটা স্ক্যানার দিতে হয় না, কারণ রেডিয়েশন ওরাই বাইর দিয়ে নিল, আমি গেলাম। আর এইখানে ঢাকাতে যাওয়ার আগে আমি দুটো অনুষ্ঠানে ছবি তুলছিলাম, একটা হলো আমাদের যে পাস্ট লেডি আমি বলবো শব্দটা, ওনার একটা অনুষ্ঠানে, আর একটা হলো প্রেসিডেন্টের এক অনুষ্ঠানে। তখন প্রেসিডেন্ট ছিলেন এই যে আপনার ডক্টর হয় আব্দুর রহমান বিশ্বাস, অথবা ওই যে ইয়ে বিএনপি ছিলেন ডাক্তার বদরুদ্দৌলা, দেখুন আমি বিপিএস থেকে গিয়েছিলাম। তো আনুষ্ঠানিকতাগুলো কি জানি, তো ওখানে আপনাদেরকে বলে দেওয়া হলো বড় কন্টেনারের উপরে দাঁড়িয়ে ছবি তোলা যাবে, ঈদগাহ পুরোটা, আর নিচে নেমে আসে ঈদগাহ কাছে থেকে ছবি তুলতে হবে। বললো যখন হেলিকপ্টার নামবে, হেলিকপ্টার উঠবে, তখন ছবি তুলবে না। তারপরে যখন আবার এসে নামলো স্লোগান, তারপরে উনি উপরে আসলেন, উপরে ভর্তি যাবেন, নিচে নেমে আসলেন নামাজের জন্য, নমতি করবেন। তখন আমার সামনে যে ধরুন একটা উঁচু জায়গা, আমরা ওইটা হলো 3-4-5 ফিট উঁচুতে, আমরা নিচে আবার কেমন নামাজের জন্য আসলো। ইরানের ইমাম যেখানে দাঁড়ায় সে জায়গাটা নিচু করা থাকে, কারণ হলো ওদের শরীয়ত মোতাবেক যদি ইয়েদের যে মুক্তাদিদের চেয়ে বড় হয়ে উঠে যায় ইমাম, তাহলে নামাজ ভেঙে যাবে, আর ও পিছনের লোকদের নিচু করে দেওয়া হয়। তুমি এসে প্রথমে ইয়ে করলেন, তারপর উনি ইয়ে হিসাবে আপনার কি বলে শকর গুজারি করার জন্য সেজদা দিচ্ছেন। তো সেই সময় সাংবাদিকের ধাপে ধাপে যেতে দিল, আমি দ্বিতীয় ধাপে যেতে পারলাম। তো 2-3 ছবি দিলাম, আমরা পুরান ডাইস, আর ফিল্ম ইয়ে ছিল, লেন্স ছিল 50, মানে জুম তো খুব কিছু করা যায়নি না, ভাগ্যে যে ফোরান ডাইস ছিল আলো খুব কম ছিল, তো দুটো ছবিও ভালো হয়ে গেছে, বেশ ভালো ছবি হয়েছিল। সেই জানাশোনার জায়গা থেকে সরকারি সংস্থা বেসরকারি সংস্থার মানুষকে জানাশোনার সুবাদে আপনার আন্ডারস্ট্যান্ডিং আসলে কি বলে ইরান কতটা সাস্টেন করবে এই যুদ্ধে? এখানে জবাবটা এইভাবে দেওয়া ভালো, আমেরিকা কতদিন চালিয়ে নিতে পারবে, কারণ আমেরিকার জন্য তো এটা প্রচন্ড ব্যয়বহুল হয়ে গেছে। তার বেশিরভাগ আপনার বিমান বাহিনী যাওয়া দেখা এখানে, তার সমস্ত ক্ষেপণাস্ত্র দিয়ে তাকে আবার ইসরায়েলকে টানতে হইতেছে, কেমন ইসরায়েলকে রক্ষা করতে হইতেছে, আর ইসরায়েলকে তো মাত্র পড়া শুরু হয়েছে, আরো পড়বে, তখন অবস্থাটা কি দাঁড়াবে। এবং এখানে আরেকটা কথা আছে, আমেরিকাতে কি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে? এটা উত্তর আমি একটা খবর বলবো, এই যুদ্ধের কিছুদিন আগেই একটা খবর ছিল, ইরান একটা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, সেটা ইরান থেকে মারা হয়েছে, সাইবেরিয়াতে যে পড়েছে, আগে রাশিয়ার অনুমতি নিয়ে নিয়েছে। ইরান থেকে সাইবেরিয়ানদের দূরত্ব ইরান থেকে আমেরিকার দূরত্ব তার চেয়ে কম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটাকে বলে সিবিএম বলতে পারা যায়, যে তো এই আইসিবিএম আন্তঃমহাদেশীয় যে এই গতকালকের অর্থাৎ রিসেন্ট যেটি হলো যে আপনার ওই নাতানজে হচ্ছে একটা আর্থকোয়েক হয়েছে 10,000 কিলোমিটার নিচে, 4.2 বা 5, অনেক আশঙ্কা করছে যে ইরান হয়তো বা নিউক্লিয়ার ওয়েপন টেস্ট করেছে। প্রথমত পারমাণবিক বোমাতে দিয়ে ইয়েগুলো হয়, আপনার ভূকম্পন হয়, সে ভূকম্পনগুলোর প্রকৃতি আলাদা, সেটা কিন্তু বৈজ্ঞানিকরা দেখে বুঝতে পারে যেটা প্রাকৃতিক নয়, রেখাটা ভিন্ন ধরনের হয়। আমি যদি সনোগ্রামে যদি দেখা হয় ওরা ইয়ে দিয়ে টেকনোলজি দেখে বুঝে যে না এটা ওইরকম নয়, তো ওইটা ওই ধরনের কোনো খবর আসেনি। তবে এই সন্দেহ উড়িয়ে দেওয়া যায় না,
কারণ আমি গতবার যুদ্ধের সময় সাক্ষাৎকার নিয়েছিলাম এক সাবেক আইআরজিসির এক সাবেক কর্নেল অথবা লেফটেন্যান্ট কর্নেল। তো উনি বলতেছিলেন যে পরমাণু বোমা বানানো তো আমাদের জন্য কোনো ব্যাপার না, আচ্ছা, আবার যদি খালি অনুমতি দেয় তাইলে হয়তো সর্বোচ্চ 1 মাসের ভিতরে আমরা বোমা বানিয়ে ফেলতে পারবো, এটা বলতেছিল। এখন সে টেকনোলজির মানুষ না, প্রযুক্তির মানুষ নন তিনি। আর ইরান এর মধ্যে 90%, 80% না 60% পর্যন্ত করে রেখেছে কেমন কি বলে সমৃদ্ধকরণ। আর অল্প একটু বাকি 30%, বাকি 30% নিতে খুব বেশি সময় লাগবে। আর বানানোর জন্য তো 100টা বোমা বানাবার দরকার নেই, না, অল্প একটা বোমা বানাতে পারলেই যথেষ্ট। True. কেমন ইসরায়েলের কাছে বোমা বহুদিন ধরে আছে, সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। অনেকের কাছে আছে, কিন্তু বোমা থাকলেই তো সেটা না, আর পারমাণবিক বোমা থাকলে না, ইসরায়েলের কাছে বহুদিন ধরে আছে ভাসুরের নাম নিতে মানা, কেউ বলে না, পশ্চিমীরাও বলে না। যে ইসরায়েল যে সারা পৃথিবীতে গণহত্যা চালাচ্ছে, যেভাবে যে টার্গেটেড কিলিং গুলো করছে, বেছে বেছে মারা, কেমন বহুকাল ধরে করছে, এ নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না, দেখেও দেখে না। এবং আমেরিকার আইনে কিন্তু পরিষ্কার করা আছে একটা জিনিস, সেটা হলো যে বিজ্ঞানীদের মারা যাবে না। কিন্তু ওরা তো মারছে, ওরা মারছে, মোসাদ মারছে, মোসাদ মারছে, বেছে বেছে মারছে। এটা নিয়ে বারাক ওবামা যখন ক্ষমতা, একটা বই আছে রাইজ অ্যান্ড কিল ফাস্ট, নিউ ইয়র্কের সরি একজন ইসরায়েলি সাংবাদিকের লেখা, তো সাংবাদিক নামটা নিয়ে মধ্যে ভুলে গেছি। তো ওইখানে একটা কথা আছে, বারাক ওবামা যখন আসলো ইনি বললেন যে নাকি বৈজ্ঞানিকদের মারা হচ্ছে। তো সিআইএ প্রধান জবাব দিল যে জিনিসটা এইভাবে না দেখে এইভাবে দেখো, এই এদিকে যে মারতেছে এটা আমাদের পক্ষে যাচ্ছে। আপনার কি মনে হয় ইউরোপ ইরানের বিপক্ষে আমেরিকার হয়ে যুদ্ধ করবে, ইসরায়েলের হয়ে যুদ্ধ করবে? হ্যাঁ, করবে। তোরে তোরে আলী, এক তোরে বিয়ে করে অন্য তোরে শালি। আপনারা বলছেন যে মানে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আসলেই যাচ্ছি এই যুদ্ধ? তৃতীয় বিশ্বযুদ্ধ না বলে যদি বলেন যে এটাকে আমেরিকা, ইউরোপ আর ইরান, মানে ইরান ভার্সেস রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড না, তবে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আরো দেশ রয়ে গেছে, আফ্রিকা আছে, আরেকটা জিনিস খেয়াল করেন নাই, সেটা হলো ইসরায়েল এবং আমেরিকা কবে হামলা করলো তার কিছুদিন আগেই কিন্তু মোদি সফর করে আসছে, ইসরায়েল সফর করে আসছে। সেখানে কি হয়েছে আমরা জানি না, তাই না? এটা কিন্তু আমাদের কোন লেখাতে আসে নাই, কেউ বলেন না। এই বিষয়টা সবাই চুপ করে গেল। এই বিষয়টা আপনার কাছে সাংবাদিক হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে এই জিনিসটা খুব সন্দেহজনক মনে হচ্ছে। সন্দেহজনক হচ্ছে যে এই হয়তো কোনো প্রযুক্তিগত সমর্থন দেবে অথবা লোকবল দেবে এই অঞ্চলটাকে কভার করা, এই অঞ্চলটাকে ভারত সাগর থেকে হতে পারে। আর দ্বিতীয়ত হলো এর মাধ্যমে হয়তো সে পরোক্ষভাবে আমেরিকার সাথে সম্পর্কটা ঝালাই করে নেবে। কারণ হলো যে আপনার বহুকাল ধরে কাশ্মীরে কিন্তু লড়ছে, বহুকাল ধরে কাশ্মীরে আপনার মোসাদের উপস্থিতি আছে। ওদের প্রশিক্ষণ ক্ষেত্র বলতে পারেন। বিভিন্ন হাড়ি পাতার যন্ত্র থেকে শুরু করে সবকিছুরই পরীক্ষাটা আমাদের কাশ্মীরেই হয়। আচ্ছা, এবং এই যে হামলা হয়েছে গাজার যুদ্ধে কিন্তু প্রচুর পরিমাণ ভারতীয় ছিল প্রচুর, এবং ভারতীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে, যে যে সমস্ত অস্ত্র, গান, এগুলি ব্যবহার করা হয়েছে ভারতে। এই জিনিসটা এবং এই জিনিসটা মিলে 2-4 হচ্ছে কিনা না 4.5 হচ্ছে, এটা এখন বুঝতে আমাদের একটু সময় লাগতেছে আমাদের। তার মানে হচ্ছে আপনি বলছেন যে একটা বৃহৎ যুদ্ধের আশঙ্কা রয়ে গেছে। হ্যাঁ, বৃহৎ আশঙ্কা রয়ে গেছে, এটা যেমন বলতে পারি। আবার নাই, এটা ওর পক্ষে যুক্তি আছে তার পক্ষেও যুক্তি আছে, তবে আসের পক্ষে পাল্লাটা ভারী। ইরানকে যারা আপনার পজিটিভলি বা সমর্থনের জায়গা থেকে দেখতে চায় বাংলাদেশি শিক্ষিত সমাজ, তাদের জন্য আপনার সর্বশেষ মেসেজ কি হতে পারে? আসলে মেসেজ দিল, আপনি ইরানকে সমর্থন করেন না, আপনি পৃথিবীতে অত্যাচারী, মজলুম এবং জালেম এই দুজনের ভিতরে কাকে সমর্থন করবেন সেটা ঠিক করেন। যেমন এটা আপনি দাঁড়িয়ে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার ছেলেটাকে কোলে নিয়ে আপনি একবার ভাবেন যে আপনার সামনে আপনার ছেলেটা গুলি খাচ্ছে, আপনার কেমন লাগবে? আল্লাহ মাফ করে। যেমন আপনার সামনে আপনার কন্যাটাকে নিয়ে যাচ্ছে, আপনার কেমন লাগবে? আল্লাহ মাফ করুক। এই অবস্থা যদি না পড়ে আমি আপনাকে বলবো না যে আপনি সমর্থন করেন ইরানকে, আমি বলবো যে আপনি জালেম এবং মজলুমের অর্থাৎ নিপীড়িত
এবং নিপীড়ক এর মধ্যেখানে কাকে বেছে নেবেন এবং কেন বেছে নেবেন সেই প্রশ্নটা করেন, আপনি জবাবটা পেয়ে যাবেন। ধন্যবাদ মুসা ভাই, অনেক কিছু আমাদের সাথে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। হ্যাঁ, আপনাদেরকে ধন্যবাদ। এই ঢাকা কথা বুকে জমা হয়ে থাকা অনেক কথা বলার সুযোগ করে দিল, এটা খুব বিরল সুযোগ। এই সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন একজন অভিজ্ঞ সাংবাদিক, লেখক এবং প্রাবন্ধিকের কথা। আমরা ইরানের নানা সমাজের নানা আঙ্গিকের কথা আমরা জানতে পারলাম, এবং এই যে ইরানের সাথে সারা পৃথিবীর যে যুদ্ধ চলছে, সে যুদ্ধে আপনি কোন পক্ষ হবেন? আপনি কি জালেমের পক্ষে থাকবেন না মাজলুমের পক্ষে থাকবেন? এটিই হচ্ছে আমাদের আজকে জানার বিষয়। এবং পাশাপাশি আমরা বোঝার চেষ্টা করলাম যে ইরান যে যুদ্ধটি করছে, সে যুদ্ধের গতিপথ কি হবে এবং ভবিষ্যৎ পৃথিবীর রূপ কেমন হতে পারে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, আমাদের ফেসবুক এবং ইউটিউবের সাথেও থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।